রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই ভালোবাসবে যদি সঠিকভাবে রান্না করা হয়। তো হয়তো তোমরা ভাবছো যে কী এমন পদ যে সঠিকভাবে রান্না করা হলেই বাচ্চা থেকে বড় ভালোবাসবে। তোমাদেরকে একটা ছোট্ট ক্লু দিয়ে দিই। যেহেতু এখন গরমের সিজন চলছে, এই সময় কিন্তু দুটো বিখ্যাত ফল আছে। তাদের নাম হচ্ছে আম এবং কাঁঠাল। কাঁঠালের সদ্যজাত অবস্থা হচ্ছে ইঁচড়। তো সেই ইঁচড়ের পদ যদি এই গরমে তৈরি করে না খাওয়া হয়, তবে তোমরাই বলো আফসোস থাকবে কি না। আশা করছি আমার মতো প্রত্যেকেরই এই গরমের সিজনে যদি একবার এঁচড়ের তরকারি না খাওয়া হয়, আফসোস থেকে যায়। তো আজকে কিন্তু আমি এঁচড়ের একটি দুর্দান্ত স্বাদের পদ তৈরি করছি। আজকে আমি তৈরি করছি নিরামিষ দই এঁচড়ের কালিয়া। তো এঁচড়ের কালিয়া তো অনেকভাবেই খেয়েছো। আজকে আমি যে এভাবে তৈরি করব, খুব সুন্দর সুন্দর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। ফলো করে যদি তৈরি করো, আশা করছি এঁচড়ের এই কালিয়ার স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। প্রত্যেকটা রেসিপি কিন্তু খুব যত্ন সহকারে তোমাদের সামনে তুলে ধরি। আশা করছি তোমাদের খুব ভালো লাগে এবং কিছু হলেও তোমাদের হেল্প হয়। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা এই গোপাল সোনার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি খুব ভালো লাগবে এবং খুবই এনজয় করবে তোমরা। তো বন্ধুরা, নিরামিষ দই এঁচড়ের কালিয়া তৈরি করার জন্য সবার প্রথমে দেখো আমি এখানটা একটা কচি এঁচড় নিয়ে নিয়েছি। অবশ্যই এঁচড় যদি কচি হয় তবে কিন্তু সবজির স্বাদটা দারুণ আসে, তাই অবশ্যই কচি এঁচড় নেওয়ার চেষ্টা করবে। এইবারে বন্ধুরা, আমি এঁচড়টাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেখো বানিয়ে নিয়েছি এবং ডুমো ডুমো সাইজ করেছি। খুব একটা বড় না এবং খুব একটা ছোটও করা যাবে না। তো বন্ধুরা, আশা করছি তোমরা এঁচড় ছাড়ানোর বিষয়টা প্রত্যেকেই কম বেশি জানো। তো অবশ্যই হাতে তেল মাখিয়ে নিয়ে এঁচড় ছাড়াবে এবং এঁচড়ের পেছনের খোসার অংশ থেকে একটু বেশি করে বাদ দেবে, তবে কিন্তু এঁচড়গুলো খেতে ভালো হয়, মানে সফট হয়। তো দেখো খুব সুন্দরভাবে আমি একটা পাত্রে ধুয়ে রেখে দিয়েছি। এছাড়া বন্ধুরা, আমার যে উপকরণ লাগবে সেটা হচ্ছে আলু। তো দেখো এখানটা আমি পরিমাণ মতো আলুকে ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি, মানে একটু বড় সাইজে। তো আলুগুলোকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে জল ছেঁকে একটা পাত্রে রেখে দিয়েছি। এছাড়া বন্ধুরা, মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। তবে তোমরা যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করেই কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে। এটাকে বন্ধুরা আমি একটা পেস্ট মশলা তৈরি করে নেব। এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছি দেখো একটা পাকা টমেটোকে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। তবে তোমরা কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। আর লাগবে বন্ধুরা হচ্ছে কাজু, কিশমিশ এবং চিনেবাদাম, মানে ভাজা চিনেবাদাম খোসা ছাড়িয়ে নিতে হবে, গোটা সাদা জিরে এবং গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলোকে আমি একটা পেস্ট মশলা তৈরি করব। আর এছাড়া আজকের রেসিপির বিশেষত্ব হচ্ছে বন্ধুরা দই। যেহেতু আমি দই এঁচড়ের কালিয়া তৈরি করছি, সেই জন্য এখানটায় দেখো আমি টক দই নিয়ে নিয়েছি এবং দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এইবারে বন্ধুরা দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটুখানি নুন দেবো 1 চিমটে পরিমাণ, আর 1 চিমটে পরিমাণ চিনি দেবো। নুন চিনি দিয়ে যদি দইটাকে ফেটিয়ে নেওয়া হয় তবে কিন্তু দইটা খুব সুন্দরভাবে একটা স্বাদ আনে সবজির মধ্যে এবং ফেটাতেও খুব সুবিধা হয়। তো বন্ধুরা, এইবারে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবো একটা চামচের সাহায্যে। তবে তোমরা কিন্তু কোনো বড় পাত্রে হ্যান্ড উইক্সের সাহায্যেও ফেটিয়ে নিতে পারো। তো যতক্ষণ পর্যন্ত লামস থাকবে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। যখন একদম সম্পূর্ণ লামস থাকবে না, তখন কিন্তু বুঝবে যে পারফেক্টলি দইটা ফেটানো হয়েছে। তো দেখো এইভাবে অনবরত খুব সুন্দরভাবে হাতে একটু 2-4 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেবে, এতে করে কিন্তু ভীষণ ভালো হয়। তো বন্ধুরা দেখো এদিকে দইটা কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। তো পারফেক্টলিভাবে দইটা রেডি হয়ে গেছে, দেখো এক ফোঁটাও লামস নেই। তো বন্ধুরা, এইবারে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। দেখো এখানটা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবং সসপ্যানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু জলটাকে গরম করে নিতে হবে এবং সেই সঙ্গে বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানটা আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা এঁচড় থেকে কষটা খুব ভালোভাবে ঝরে যায়। আর দ্বিতীয়ত বন্ধুরা, এখানটা একটা ছোট্ট টিপস, অবশ্যই এঁচড়টাকে সেদ্ধ করে রান্না করবে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা স্বাদটা ভীষণ ভালো আসবে, নইলে কিন্তু এঁচড়ের ভেতরে যে কষ থাকে এতে করে সবজির প্রপার স্বাদটা ঠিকঠাক আসে না। তার দেখো এর মধ্যে একটু দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। তো নুন এবং হলুদ দিয়ে জলটাকে একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা জলে কিন্তু এঁচড় দিয়ে সেদ্ধ করবে না,
অবশ্যই একটু জলটাকে উষ্ণ কুসুম গরম করে তারপরে এঁচোড়টা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেবে। তো বন্ধুরা দেখো এদিকে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এইবারে আমি যে এঁচোড়গুলোকে বানিয়ে রেখেছিলাম সেই এঁচোড়গুলোকে একে একে দিয়ে দেবো এবং 5 থেকে 6 মিনিট মতো একটু ফুটিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। দেখো এঁচোড়টা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো এঁচোড় থেকে কিন্তু খুব ভালোভাবে কষটা ঝরে গেছে এবং এঁচোড়গুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। অবশ্যই এঁচোড়টাকে এইভাবে সেদ্ধ করে নেবে, তবে কিন্তু দারুণ হয় এই দই এঁচোড়ের কালিয়াটা। তো দেখো এবার একটা আমি ঝাঁঝরি হাতা নিয়েছি এবং এই হাতায় করে জল ছেঁকে ছেঁকে এঁচোড়টাকে আমি একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা দেখো এর জলের কালারটা দেখো কতটা পরিমাণ কষ ছিল, তাই অবশ্যই এঁচোড়টা সেদ্ধ করে নিতে পারলে ভালো হয়। তো বন্ধুরা দই এঁচোড়ের কালিয়া তৈরি করার জন্য তো এঁচোড়টাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এইবারে যে আলুগুলো বানিয়ে নিয়েছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব। তো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং একটু পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এর মধ্যে 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চামচের একটু কম পরিমাণ নুন দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে যদি আলু ভাজা হয় তবে কিন্তু আলুর কালারটাও সুন্দর আসে এবং খুব সহজেই নরম হয়ে যায়। তো এই ছোট টিপসটা অবশ্যই ফলো করো, এতে করে কিন্তু যে কোনো সবজি ভাজার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং সবজির স্বাদও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং একটা হালকা লাল কালার চলে এসছে। এবার এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে, এই তেলে কিন্তু আমি বাকি রান্নাটাও করে নেব। তো দেখো এখানটায় ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এইবারে বন্ধুরা এখানটায় দিয়ে দেবো গোটা তেজপাতা, ছোট ছোট দুটো গোটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে সবজির। এইবারে বন্ধুরা সেই সঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ গোটা সাদা জিরে। গোটা সাদা জিরেটা অপশনাল রয়েছে, কেউ অপছন্দ করলে স্কিপ করো, তবে আমার পার্সোনালি গোটা সাদা জিরে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা যে কোনো ফোড়নের যে ফ্লেভারটা আসে জিরের, এটা আমি খুবই পছন্দ করি। তো সেই জন্য অবশ্যই আমি গোটা সাদা জিরেটার ব্যবহার করলাম, তবে তোমাদের অপছন্দ হলে স্কিপ করে যেও। তো বন্ধুরা এদিকে তো ফোড়নটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি যে পাকা টমেটোটাকে কুচি কুচি করে বানিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার বন্ধুরা এতে অ্যাড করে দেবো আমি 1 চিমটে পরিমাণ নুন। নুন দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং গ্রেভিটা দারুণ আসবে। তবে তোমরা কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো এদিকে টমেটোটা তো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে এবং গোটা গরম মশলা নিয়েছিলাম যে, সেই মশলাগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্ট মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার পেস্ট মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি কাজু, কিশমিশ এবং চীনাবাদামের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্ট মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই বন্ধুরা যখন এই মশলাটাকে ভাজতে লাগবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে রেখে একদম ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা এবং সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে বাদামটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা অ্যাড করে দেবো। যেহেতু আজকে আমি দই এঁচোড়ের কালিয়া তৈরি করছি, তাই আজকের রেসিপির বিশেষত্বই কিন্তু টক দই। তো এই পর্যায়ে বন্ধুরা আমি টক দইটাকে দিয়ে দেবো। তো দেখো টক দইটা কত সুন্দরভাবে ফেটানো হয়েছে, কোনো রকম কিন্তু লাম্পস নেই। অবশ্যই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, তবেই কিন্তু স্বাদটা ভালো হবে। তো দেখো এবার টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইবারে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে এবং পুনরায় আবার যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ভাজতে হবে। তো বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, বাড়ির সবাই কিন্তু খুব খুশি হবে। যারা কখনো এঁচোড় খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইভাবে তৈরি করলে নিরামিষ দিনে এই এঁচোড় খাওয়ার জন্য এইবারে বন্ধুরা আমি এই মশলাতে অ্যাড করব হলুদ গুঁড়ো। তো এখানটায় আমি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা কালারটা দারুণ আসবে এবং ন্যাচারালি কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ তৈরি হবে এবং সেই সঙ্গে কালারটাও জবরদস্ত হবে।
তো অবশ্যই হলুদ গুঁড়োটা দেবে, এতে করে ভীষণই ভালো হবে। আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার না করেও যে এত দারুণ সবজি হয় তোমরা কিন্তু আজকে রেসিপিটা দেখলে বুঝতে পারবে। এবং সেই সাথে বন্ধুরা এখানটা আমি অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। আর সেই সাথে বন্ধুরা এখানটা আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। তো এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে লাগবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে। তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি। তো এখানটায় দেখো আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, অপছন্দ হলে স্কিপ করে যেও। তবে মশলা ভাজার সময় যদি চিনি দেওয়া হয় বন্ধুরা, এতে করে মশলার কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। তো এটাও কিন্তু একটা ছোট্ট নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই টিপসটা ফলো করে সবজি রান্না করে দেখো, আশা করছি সবজির স্বাদ বাকি দিনের থেকে অনেকটা বেশি ভালো হবে। তো বন্ধুরা এইবারে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা। তো দেখো 1/3 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। মশলা ভাজার সময় এই সানরাইজের শাহি গরম মশলার ব্যবহারটা একবার করে দেখো বন্ধুরা, তোমরাই কিন্তু বুঝতে পারবে যে সবজির স্বাদ কতটা ভালো হয়। তো মশলা ভাজার সময় যদি এই গরম মশলার ব্যবহার করা হয় তবে কিন্তু গরম মশলার আসল স্বাদটা পাওয়া যায়। তো দেখো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং মশলার কালার দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, দেখো কতটা ন্যাচারালি কালারটা ফুটে উঠেছে। তো বন্ধুরা দেখো এদিকে মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে, আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো ভেজে রাখা আলুগুলো তো অ্যাড করে দিয়েছি। এইবারে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। এতে করে মশলার ভিতরে যে স্বাদটা রয়েছে, যে টেস্টটা রয়েছে সেটা কিন্তু আলুর মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো আশা করছি দেখেই বুঝতে পারছো, সবজি দেখেই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে, তাই না? তো দেখো আলুটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইবারে আমি যে এঁচড়গুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা এঁচড়টাকে অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো এদিকে এঁচড়গুলো তো দিয়ে দিলাম। এইবারে এঁচড়টাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে যদি ভেজে নেওয়া হয় এঁচড়টাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে এবং দারুণ স্বাদ হয়। তো বন্ধুরা দেখো এদিকে এঁচড়টা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর কালার বেরিয়েছে। তো এইবারে বন্ধুরা আমি যে মশলাগুলো তৈরি করেছিলাম সেই মশলার বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো এবং তারপরে আর একটুখানি সময় ভেজে নেব। দেখো বন্ধুরা নিরামিষ দিনে যদি এই রকম দারুণ স্বাদের এঁচড় তৈরি করা হয় তোমরাই বলো কেমন লাগবে। এবং এই দই এঁচড়ের কালিয়া কিন্তু যে একবার খাবে সে কিন্তু নিরামিষ এঁচড় খাওয়ার জন্য এক কথায় পাগল হয়ে যাবে। তো দেখো এবার এঁচড়টাকে আর 1-2 মিনিট মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এদিকে এঁচড়টাও কিন্তু খুব ভালোভাবে আমার মশলার সঙ্গে খুব ভালোভাবে আলু এঁচড় ভাজা হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা জলটা কিন্তু খুব বেশিও দেবে না, খুব একটা কম দেবে না, কারণ এঁচড় এবং আলু কিন্তু জল অ্যাবজর্ব করে নেয়। তো দেখো এখানটা আমি মাঝামাঝি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা আজকে দুর্দান্ত স্বাদের দই এঁচড়ের কালিয়া। তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর, দেখো কতটা সুন্দর হয়েছে এবং এঁচড় এবং আলু কতটা সফট হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আলুটা সফট হয়ে গেছে। আর যেহেতু এঁচড়টাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এঁচড়টাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো এইবার এই পর্যায়ে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তো বন্ধুরা দেখো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, এইবার আমি এটাকে সার্ভ করব। তো বন্ধুরা খেতে কিন্তু এক কথায় অসাধারণ, মানে অমৃতের স্বাদকেও যেন মনে হবে হার মানিয়ে দিচ্ছে। তো অবশ্যই নিরামিষ দিনে এইভাবে নিরামিষ দই এঁচড় তৈরি করে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু নিরামিষ দই এঁচড়ের কালিয়া রেডি হয়ে গেছে এবং দেখো আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে যতটা না লোভনীয় বা সুস্বাদু হয়েছে খেতে কিন্তু অসাধারণ। খুবই সিম্পল এবং ঘরোয়া উপকরণেই কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যায় এবং এই এঁচড় কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, মানে এটি কিন্তু খুবই একটি সুস্বাদু সবজি বটে এবং সেই সঙ্গে কোনো রকম সার ব্যবহার না করেই তৈরি করা হয়। তাই অবশ্যই এই এঁচড়ের সিজনে কিন্তু এই পদটি তৈরি করতে একদম ভুলে যেও না। তো আশা করছি ফাইনালি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণই ভালোবাসি।
তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার গোপাল সোনার পাশে থেকে তোমরা সবসময় এইভাবে সাপোর্ট করে ভালোবাসা দিতে থেকো। যদি এই চ্যানেলটির বিনিময়ে তোমাদের একটু উপকার হয় বন্ধুরা, একটু উপকৃত হও নিরামিষ দিনে এরকম দুর্দান্ত সাথে রেসিপি জানতে, তাহলে কিন্তু চ্যানেলটির পাশে থাকতে একদম ভুলো না। তো এটা তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট রইল। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, পুনরায়ও বলছি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।